সকাল নিজের ঘরে এসে বিছানায় ঝাঁপিয়ে পড়েছে। সে জানে না কেন তার খুব কান্না পাচ্ছে, ভীষণ কান্না। নাবিলার পায়ের আওয়াজ পেতে চোখ মুছল সকাল। নাবিলা ঘরে ঢুকে একটু কড়াভাবে বলল, তুই এরকম নাটক করতে শিখলি কবে থেকে? সকাল কিছু বলল না। যেমন বালিশে মুখ চাপা দিয়ে উপর হয়ে শুয়েছিল তেমনই শুয়ে রইল, নড়লও না। তুই কাঁদছিস? সকাল নিশ্চুপ। শেহজাদি, লিসেন টু মি। তুই কাঁদছিস, কাহিনী কি? শেহজাদি, শেহজাদি, লিসেন টু মি। তুই কাঁদছিস, কাহিনী কি? আমাকে একটু খুলে বলতো। সকাল মুখ খুলল না। নাবিলা অধৈর্য গলায় বলল, প্রবলেম কি? এমন ইমোশনাল হয়ে যাওয়ার মতো তো কিছু ঘটে নাই, তাই না? তুই কি ওই ছেলের প্রেমে পড়ে গেছিস? সকাল চকিতে ঘুরে তাকালো নাবিলার দিকে। ফোলা চোখ আর ভারী গলা নিয়ে তেড়াভাবে বলল, কার প্রেমে পড়েছি? কি বলতে চাস তুই? না মানে ওই ছেলেটার। কোন ছেলে? যার সাথে আমাদের ডিসি যাওয়ার কথা ছিল, যে টেকনিক্যালি তোর ফিয়ন্সে। কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কোথাও ভুল হচ্ছে। ওই ছেলেটা মোটেও টেকনিক্যালি আমার ফিয়ন্সে না। সে যে কে তা আমি এখনও অবধি ঠিক জানি না। তবে যতটুকু শুনেছি তাতে মনে হয় সে ফাহাদের ভাই হয় সম্পর্কে। ফাহাদকে? যার সাথে আমার বিয়ে হওয়ার কথা। নাবিলা মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, এ তো দেখি রহস্যের উপর রহস্য। একটু থেমে সে আবার বলল, কিন্তু আমার তো একেই পছন্দ হয়েছিল। এক নজর দেখেই পছন্দ হয়ে গেল তোমার? ঠ্যাস দেওয়া গলায় বলল সকাল। এক নজর দেখে পছন্দ হওয়ার মতোই তো ছেলেটা। আর জানি না কেন যেন আমার মনে হয়েছে তোদের দুজনকে পাশাপাশি খুব মানাবে, তাই ফট করে কথা বলে ফেলেছি। সরি দোস্ত, কিন্তু তুই এমন নাটক করলি কেন? তুই তো এমন খ্যাত না। তুই মনে হয় ওর প্রেমে পড়ে গেছিস। সকাল একটা বড় ধমক দিল নাবিলাকে। ফালতু কথা বন্ধ কর তো। আমি কোনো দিন কারো প্রেমে পড়ি নাই, বুঝছিস? আমার ভেতরে ওসব নাই, তোকে তো আগেও বলেছি। আর এই ব্যাটাকে দেখছি আমি আজকে ব্রেকফাস্টের টেবিলে। কোন দুঃখে আমি এর প্রেমে পড়ব? এত সোজা? নাবিলা জমানো গলায় বলল, বাট হি ইজ হ্যান্ডসাম। আমার মনে হয় তোর উচিত ফাহাদকে ডাম্প করে একে ধরা। ওয়েল, ফাহাদও গুড লুকিং। তোর কি ধারণা যেন তেন কোনো ছেলের সাথে আমার বিয়ের কথা হতে পারে? আর বাইরের আবরণটাই সব না, ওই ব্যাটার দাম্ভিক, অহংকারী। কথা বলার ঢংটা কেমন দেখেছিস না? নাবিলা হাসে। কেন, আমার তো ভালোই লাগলো, বেশ পার্সোনালিটি আছে। সকাল নাবিলার কথায় হাসতে পারল না। বুকের মাঝে কি যেন একটা শেলের মতো বিচ্ছিল তার। ওই ছেলেটার সামনে এলেই সে অমন আতরের সুবাস পায় কেন? সে কি পাগল হয়ে যাচ্ছে? দরজায় করাঘাত করছে কেউ একজন। ভেতর থেকে সকাল চেঁচিয়ে প্রশ্ন করল, কে? আমি। ফাহাদের গলা শোনা গেল ওপাশ থেকে। সকাল চিনতে পারল গলাটা। নাবিলাকে চাপা গলায় বলল, ফাহাদ। নাবিলা বিছানায় আধশোয়া হয়েছিল। নামটা শুনে সোজা হয়ে নড়ে চড়ে বসল। সকাল উঠে গিয়ে দরজা খুলল। দু হাত হাফ প্যান্টের পকেটে ঢুকিয়ে শটান দাঁড়িয়ে আছে ফাহাদ। সকাল দরজা খুলতেই বলল, হেই সানশাইন, হোয়াটসঅ্যাপ? এই তো আমার ফ্রেন্ড এসেছে। ফাহাদ উকি দিয়ে দেখল ঘরের ভেতরটা। নাবিলা হাত নেড়ে হাই দিল। উত্তরে ফাহাদ হাসল। তারপর বলল, ভাবছিলাম আজ তো সানডে, আমার অফ। সো তুমি কোথাও যেতে চাইলে আমি তোমাকে সঙ্গ দিতে পারি। কাল থেকে আবার অফিস শুরু। নেক্সট উইকেন্ডের আগে আর টাইম পাওয়া যাবে না। প্রস্তাবটা পেয়ে সকাল সত্যি খুশি হলো। খুব ভালো হয়, আমরা এমনিতেও ডিসি যাওয়ার প্ল্যান করছিলাম। তুমি আমাদের নিয়ে যাবে? শিওর, জাস্ট 5 মিনিট দাও, আমি তৈরি হয়ে আসছি। ফাহাদ চলে যেতে নাবিলা কল করে বলে উঠল, ওয়াও জোস তো। তুই কাকে রেখে কাকে চুজ করবি দোস্ত? দূর, আজ এটা কথা বলিস না তো গাধি। এখন দেরি না করে বের হ। লেটস হিট দ্য রোড।
নাবিলা ঝপাং করে উঠে দাঁড়ালো বসা থেকে। ইয়াহ, লেটস হিট দ্য রোড। দিনটা মাটি হতে হতে বেঁচে গেল। থ্যাঙ্কস টু ফাহাদ। থ্যাঙ্কসটা ওকে সরাসরি দেওয়া উচিত হবে বলে মনে করি। হ্যাঁ, তা তো দেবই। মিনিট 5-এর মধ্যে সবাই তৈরি হয়ে নিচে নামলো। সকাল ড্রাইভিং সিটের পাশের সিটে বেল্ট বেঁধে নিল। সামনের সিটে সিট বেল্ট বাঁধা এদেশে আবশ্যক। নেইবারহুড ছেড়ে ইন্টারস্টেট 495-এর রাস্তা ধরে 60 মাইল বেগে ছুটল মার্কিন মুলুকের রাজধানীর উদ্দেশ্যে ফাহাদের কালো রঙের ভোক্স ওয়াগন উইজ গাড়ি। এই রাস্তার সর্বোচ্চ গতি ঘন্টায় 65 মাইল। রাস্তার ধারে সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে স্পিড লিমিট। গাড়ির গতি এর সামান্য বেশি হতে পারে, কিন্তু মাত্রাতিরিক্ত বাড়িয়ে ফেললে পুলিশ তাড়া করবে। রাস্তায় পুলিশের গাড়ি খুব একটা চোখে না পড়লেও এরা আড়ালে আবডালে ঘাপটি মেরে বসে থাকে। কেউ নিয়ম ভঙ্গ করলেই পুলিশ গাড়ির মাথায় লাল নীল বাতি জ্বালিয়ে তাড়া করা শুরু করে। আলো জ্বালিয়ে তাড়া করার মানে হলো তোমাকে এখন থামতে হবে। থামানোর পর লাইসেন্স যাচাই করে ইচ্ছা মতো মোটা অঙ্কের টিকিট ধরিয়ে দেবে। ফাহাদের গাড়ির জিপিএসে একটু বাদে বাদে সতর্ক বার্তা দিচ্ছে। আশেপাশে পুলিশ থাকলে সব জানিয়ে দিচ্ছে। পুলিশ রিপোর্ট এহেড। সকাল ডুবে গিয়েছিল বিস্তৃত নীল আকাশের মাঝে। সূর্যের বিকিরণে সমুদ্রাভিষিত মসৃণ রূপালী রাস্তা আর রাস্তার ধারে সবুজ অরণ্যের মাঝে সারাটা বন জুড়ে চলেছে আলো আর ছায়ার লুকোচুরি খেলা। গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝিকোচ্ছে রোদ। কত রকমের গাছ, কোনোটা ঝোপাকৃতির, কোনোটা লম্বা, কোনোটা বেটে। এর মাঝে একটা গাছ আম গাছ নয়, কিন্তু দেখতে আম গাছের মতনই। ঝোপালো গাছগুলোর গায়ে সাদা সাদা বর্ণ ফুল ধরে আছে। চলন্ত গাড়ির ভেতর থেকে যতটা সম্ভব পুলক ভরে দেখে নেওয়ার চেষ্টা করলো সকাল। এর মাঝে কিছু গাছ লম্বায় 3 তলা 4 তলা বিল্ডিংয়ের সমান হবে। এত লম্বা গাছ সে এর আগে কোনো দিন দেখেনি। বিস্মিত হয়ে ফাহাদকে প্রশ্ন করলো, ওই যে লম্বা গাছগুলো, ওগুলোর নাম কি? ফাহাদ জানালা দিয়ে তাকালো সকাল ঠিক কোন গাছের কথা জানতে চাইছে তা বোঝার জন্য। ভালো মতো দেখে বুঝে শুনে আমতা আমতা করে সে বলল, ঠিক জানি না, ট্রিজ আর ট্রিজ, রাইট? অর্থাৎ গাছ তো গাছই, এতে নাম জেনে কি হবে? উত্তরটা পছন্দ হলো না সকালের। একটু মন খারাপ হলো এই ভেবে যে মানুষটা বুঝি প্রকৃতিতে মনোযোগ নেই। সুন্দরের মাঝে ভাসতে ভাসতে সে সুন্দরের দাম দিতে ভুলে গেছে। এই পৃথিবী যে কি আশ্চর্য রূপবতী, এই সত্যটা মন দিয়ে অনুভব করতে না পারলে একজন মানুষের গোটা জীবনটাই বৃথা বলে ধারণা সকালের। মানুষের বুকের ভেতরও তো অনেক পৃথিবী আছে। ভেতরে সেই পৃথিবীর সাথে বাইরের পৃথিবীর সংযোগ ঘটানোর মাঝে বেঁচে থাকার চরম সার্থকতা। ফাহাদ এভাবে কখনো ভেবেছে কিনা ভাবার সময়ই বোধহয় পায় না। এই কেজো দেশে এত ভাবনা চিন্তার অবকাশ কোথায়? হাইওয়েগুলো বিরতিহীন। হাইওয়ে থেকে বেরোতে হলে এক্সিট নিতে হয়। প্রায় 30 মিনিট যাত্রার পর এক্সিট 57 ধরে ওরা হাইওয়ে থেকে বেরোলো। কিছুটা যেতেই চোখে পড়ল স্বচ্ছ নীল জলের পোটোম্যাক নদী। জলের ওপর ভাসছে ছোট বড় নানা আকারের বোট। নদীর পাড় ঘেঁষে শেষ গ্রীষ্মের কমলা রোদের গায়ে মেখে 100 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে মার্কিন রাজধানীর ওয়াশিংটন ডিসি। সিনেমায় দেখেছে সকাল এরকম রাস্তা, বাড়িঘর, গাড়ি ঘোড়া, নদীর স্বচ্ছ জল। নিজের চোখে দেখে বিশ্বাস হচ্ছে না এটা বাস্তব নাকি সিনেমার পর্দা। গাড়ি উঠে গেল ব্রিজের ওপর। ব্রিজের এক পাশে ভার্জিনিয়া, অন্য পাশে ডিসি। ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া মূলত ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের কিছু অংশ নিয়ে গঠিত। এটি যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের কোনোটির অংশ নয়। সম্পূর্ণ স্বতন্ত্র একটি ফেডারেল
ডিস্ট্রিক্ট। ডিসিতে ঢুকতেই শহর শহর একটা ভাব ছড়িয়ে পড়ল হাওয়ায়। বিশ্বের সবচেয়ে উন্নত দেশের রাজধানীটি যেন ঠিক এরকমই হওয়ার কথা ছিল। রাস্তাঘাট ছিমছাম, গাড়ি চলছে ধীরে ধীরে, পথচারীরা সুশৃঙ্খলভাবে হাঁটছে ফুটপাত ধরে, সিগন্যাল দেখে দল বেঁধে রাস্তা পার হচ্ছে। এদের সাজ পোশাক ও চলন বলন দেখে বোঝা যাচ্ছে এরা রাজধানীর বাসিন্দা কিংবা রাজধানীর কোনো দপ্তরে কর্মরত পেশাদার মানুষ। পুরো রাস্তা জুড়ে ব্যস্ত মানুষের ভিড়। এ তল্লাটে যেন কেউ থেমে নেই, বসে নেই, সবাই ছুটছে যার যার জীবিকার সন্ধানে। এ শহর পুরনো, তাই দালান কোঠা, অফিস বিল্ডিং সব কিছুতেই একটা রাজকীয় ছোঁয়া আছে। আধুনিকতা আর চেয়ে অভিজাত্যের উপস্থিতিটা প্রবল বলে মনে হলো তার। মনে হলো ঢাকা শহরে এই সুবিন্যস্ত পরিচ্ছন্ন ভাবটিরই বড় অভাব। সে চোখ বন্ধ করে তার প্রাণের শহর পরিকল্পনা করার চেষ্টা করলো। যেখানে এখন রাত 10টা, তাদের মিরপুরের 3তলা বাড়িটি আর একটু বাদেই ঘুমে ঢলে পড়বে। দারোয়ান আসাদ চাচা টুলে বসে বসে ঝিমোবে। বাবা মা নিশ্চয়ই এখন খাবার টেবিলে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মা রোজকার মতো বেশি করে জর্দা দিয়ে পান বানিয়ে মুখে দেবে। বাবা ঘুমোতে যাবার আগে কিছুক্ষণ টিভির সামনে বসে খবর শুনবে। দেশের কথা মনে পড়তে বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। ডিসি শহরে গাড়ি নিয়ে চলাচল করা দুষ্কর বলে জানালো ফাহাদ। যেখানে সেখানে পার্কিং করা যায় না, একটু এদিক সেদিক হলেই গাড়ি টো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। টো হওয়া গাড়ি ছাড়ানোর জন্য আবার গচ্চা দিতে হয় $100 কোনো একটা নিরাপদ জায়গায় গাড়ি পার্ক করে রেখে হেঁটে অথবা উবার নিয়ে গোটা শহর ঘুরতে হবে। তো গাড়ি কোথায় পার্ক করতে হবে? পার্কিং কি ফ্রি আছে, মানে টাকা দিতে হয়? সকালের প্রশ্ন। হ্যাঁ, টাকা দিয়ে পার্ক করতে হয়। নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে সীমিত সময়ের জন্য পার্ক করতে পারবে তুমি। তবে আমার ফ্রি পার্কিং এর একটা ব্যবস্থা আছে। দেখি ওখানে করতে পারলে তো হয়ে গেল, না হলে সমস্যা নেই, টাকা দিয়েই পার্ক করব। ধীরে ধীরে অলিগলি পার করে গাড়ি এসে দাঁড়ালো একটি উঁচু ভবনের সামনে। ফাহাদ সেল ফোন বের করে ডায়াল করলো একটা নাম্বারে। ওপাশ থেকে কেউ ফোন ধরলো না। ফোন তো ধরছে না, ভেতরে গিয়ে দেখি, স্বগতিক্ত করলো ফাহাদ। উঁচু ভবনটির গেট পার হয়ে গাড়ি নেমে গেল সোজা নিচে আন্ডারগ্রাউন্ডের পার্কিং লটে। জায়গা খুঁজে পেতে একটু বেগ পেতে হলো না। ছুটির দিন বলে আজ এই অফিস ভবনটা এই গাড়ির সংখ্যা একেবারে কম বললেই চলে। গাড়ি প্যারালাল পার্কিং করলো ফাহাদ। তারপর নামতে বলল, চলো ওপরে যাই, এই বিল্ডিংয়ে আমার ভাইয়ের অফিস। তো ওর কাছ থেকে একটা স্টিকার নিয়ে এসে গাড়ির সামনে লাগিয়ে দিতে হবে। স্টিকারটা থাকলে আর কেউ ঝামেলা করবে না। সকাল স্টিকারের কাহিনী ঠিক মতো বুঝে উঠতে পারল না, তবে তার কানে ভাইয়ের অফিস শব্দটা ছুরির মতো বিদ্ধ। ভেতরে অস্বস্তি দানা বেঁধেছে। সেই অস্বস্তির ছাপ পড়েছে মুখে, কিন্তু কাউকে কিছু বুঝতে দিতে চাইছে না সে। যার কথা ভাবছে সত্যিই কি আবার তার সামনে গিয়ে পড়তে হবে? কিন্তু কেন? একই দিনে এতবার কেন তার মুখোমুখি হতে হচ্ছে? লিফটে উঠে 3 নাম্বার বোতাম চাপল ফাহাদ। নাবিলা বলল, তোমার ভাই কি করেন? কিসের অফিস এটা? সে আর্কিটেক্ট। ও আচ্ছা, বলে নাবিলা তাকালো সকালের দিকে। সকালের কপালে কুঞ্চিত রেখা, নাকের ডকায় বিন্দু বিন্দু ঘাম। লিফটের দরজা খোলার পর করিডোর দিয়ে অনেকখানি হেঁটে আসতে হলো ওদের। সেই সময়টা সকাল একবার ভাবলো বলবে, আমি নিচে অপেক্ষা করি, তোমরা কাজ সেরে এসো। অফিসে কাজের সময় এত হই হট্টগোল করাটা ঠিক হচ্ছে না, কিন্তু অনেকটা পথ চলে আসার পর এমন বলা সমীচীন হবে না ভেবে সে চুপ করে গেল। পাশাপাশি সারিবদ্ধভাবে কয়েকটা ঘর। বাইরে ওয়েটিং সোফার ওপর বসে আছেন 2 জন অপেক্ষারত ব্যক্তি। একজন মাঝবয়সী সাদা চামড়ার লোক, তার হাতে পত্রিকা, আর একজন অল্প বয়সী চাইনিজ একটি মেয়ে। সে বিরতিহীনভাবে স্মার্টফোন ঘাঁটছে। কেউ অযথা বসে নেই, একটা মুহূর্তও যেন ওরা বিনা কাজে ব্যয় করতে চায় না যেন।
সকালরা যে সোফার ওপর বসলো তার ঠিক ৯-১০ কদম পরে কাচের একটি দরজার ওপাশে আরও ৩-৪ জন নারী পুরুষ সঙ্গে নিয়ে একটা গোল টেবিলের চেয়ারে বসে আছে একটা ছেলে। কথা বলছে হাত নেড়ে নেড়ে। তার সামনে টেবিলের ওপর ল্যাপটপ আর কফির মগ রাখা। বোঝা যাচ্ছে কোনো জরুরি মিটিং চলছে। ছেলেটির পরনে সাদা ফুলহাতা শার্ট, কালো টাই, নাকের ডগায় রিমলেস রিডিং প্লাস, সুন্দর পরিপাটিভাবে চুল ছাটা, গালে দাড়ি নেই, বেশ ফিটফাট ভাব। সকাল মনোযোগ দিয়ে দেখছিল। দেখতে দেখতে তার হঠাৎ মনে হলো, কাজ করার সময় বুঝি পুরুষ মানুষকে সত্যিকার অর্থেই সুন্দর দেখায়। কর্মরত গম্ভীর আরশানকে ঠিক এই মুহূর্তে যতটা সুন্দর দেখাচ্ছে ওই ফুলহাতা সাদা শার্ট, কালো টাই আর রিমলেস চশমায়, ঠিক এতটা সুন্দর পুরুষ সে এর আগে কোনোদিন দেখেনি। কফির মগ হাতে নিয়ে সিপ করতে গিয়ে আরশানের চোখ পড়ল কাচের দরজায়। ওপাশে দাঁড়ানো মেয়েটাকে দেখে সে থমকে গেল। পুরো ভ্রু দুটোকে ত্রিভুজ আকৃতি বানিয়ে নাকের ডগা থেকে রিডিং প্লাস নামিয়ে রাখলো সে টেবিলের ওপর। চোখ বড় করে তাকালো মেয়েটির দিকে। এটা আজ সকালের ওই ইয়ার্ড মেয়েটা না, যে অযথা হইচই বাঁধিয়ে দিয়ে নাটক ফাটক করে একটা তুলকালাম কাণ্ড বাঁধালো? এই মেয়ে এখানে কি করছে? আর এভাবে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি? সমস্যা কি মেয়েটার? চোখে চোখ পড়তেই সকাল বেশ ঘাবড়ে গেল। কয়েক সেকেন্ড থম মেরে ব্যাককেলের মতো চেয়ে থাকলো সে আরশানের দিকে। এরপর দ্রুত চোখ সরিয়ে নিল নিজের পায়ের দিকে, জুতার দিকে, মেঝের কার্পেটের দিকে। ভাব দেখালো যেন হারিয়ে যাওয়া কোনো জিনিস খুঁজতে ব্যস্ত সে। সকালের পাশে ফাহাদ আর নাবিলাকে দেখা গেল। ওদের দেখতে পেয়ে ঘটনা বুঝতে পারল আরশান। ডিসি আসলে ফাহাদ এই বিল্ডিংয়েই গাড়ি পার্ক করে সচরাচর। মিটিং শেষ হতে আরও মিনিট 10 সময় লাগলো। ড্রয়ার থেকে একটা পার্কিং পারমিট বের করে নিয়ে অফিস ঘর থেকে বেরিয়ে আসলো আরশান। ফাহাদ আরশানকে দেখতে পেয়ে কাছে এগিয়ে এসে ওর পিঠ চাপড়ে বলল, কি ব্যাপার ব্রো, সানডেতেও তুমি অফিস করছো? এত কাজ করলে তো মরে যাবা। আরশান পার্কিং পারমিট ফাহাদের হাতে তুলে দিয়ে বলল, এই প্রজেক্টটা একটু তাড়াতাড়ি শেষ করতে চাইছি। তুমি তো জানো অক্টোবরে আমার একটা ভ্যাকেশন চাই, আর অক্টোবর তো খুব বেশি দূর নেই, তাই না? তাই এর আগে কাজটা শেষ করতে হবে। ফাহাদ পারমিটটা হাতে নিয়ে সকালদের বলল, তোমরা থাকো, আই উইল বি ব্যাক ইন 5 মিনিটস। ফাহাদ চলে গেল। আরশান নাবিলার দিকে তাকালো। নাবিলা হেসে বাংলায় বলল, কি ভাগ্য দেখুন না, আবার আপনার সাথে দেখা হয়ে গেল। তাই তো দেখছি। যাক, অবশেষে আপনাদের ডিসি আসা হলো। আমার সাথে আসতে আপত্তি থাকলেও কোনো না কোনোভাবে আসা তো হলো। কথা শেষ করে আরশান আর চোখে চাইল সকালের দিকে। মেয়েটার চোখ তখনও মেঝের দিকে নিবদ্ধ। এই মেয়ের মাথায় নির্ঘাত সিট আছে। হ্যাঁ, ঠিক তাই। আরশান দেখেছে মেয়েটা গভীর রাতে বারান্দায় একলা বসে আপন মনে কথা বলে, গান করে, খিলখিল করে হেসে ওঠে। বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নবাবী চালে পায়চারি করে। হাঁটার ধরন দেখে মনে হয় যেন সে কোনো এক অচিনপুরের রাজকন্যা, কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সকালের কাণ্ড দেখে নাবিলা অস্বস্তি হচ্ছিল। একে তো আজ সকালে এমন বাজে একটা কাণ্ড করে বসলো মেয়েটা, এরপর এখন ভাবটা এমন দেখাচ্ছে যেন সামনে দাঁড়ানো আস্ত জলজান্ত 6 ফিট লম্বা সুটাম দেহের মানুষটা তার চোখে পড়ছে না। মাটির দিকে তাকিয়ে আপন মনে কি যেন ভাবছে। সকালটা এমন গেও হয়ে গেল কবে থেকে আল্লাহ জানে। নাবিলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে বলল, এটা আপনার অফিস? এই ফার্মে আপাতত কাজ করছি। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না, চলুন একসাথে লাঞ্চ করা যাক। আরশান কথা বলছে নাবিলার সাথে। আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে এমন এড়িয়ে চলার চেষ্টা করেনি। এই মেয়েটা কেমন যেন একটু অন্যরকম। বলতে কি নাস্তার টেবিলে একে তেমন লক্ষ্য করেনি সে।
খানিক বাদে যখন গাড়িতে উঠতে গিয়ে সিনক্রেট করলো, তখন থেকে একটু একটু মেয়েটাকে নিয়ে ভাবছে সে। নাম কি এই মেয়ের? বাবা বলেছিলেন নাস্তার টেবিলে, কিন্তু এখন মনে পড়ছে না। সকাল তখন ব্যাগ থেকে সেলফোন বের করে টেপাটেপি করছে। লাঞ্চের কথা শুনে মনে মনে প্রমোদ গুনল, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। এই লম্বা সুন্দর শয়তানটা পিছুই ছাড়ছে না। লাঞ্চ করাবে মানে মেয়ে দেখলেই এদের মাথা ঠিক থাকে না। কাজটা সব ফেলে রেখে দুই মেয়ে দেখতে পেয়ে নাচতে নাচতে চলে এসেছে লাঞ্চ করাতে। সব ছেলেরাই একরকম, হ্যাংলা আর ছ্যাঁচড়া। বিড়বিড় করছিল সকাল। কিছু বললেন? আরশান এই প্রথম সরাসরি কথা বলল সকালের সাথে। সকাল মাথা তুলে চাইল। ওই লম্বা ঘন পল্লব ঘেরা গভীর চোখ দুটোর দিকে চাইতেই তার বুকের কিসের যেন একটা ধাক্কা লাগলো। হঠাৎ নাকে এসে লাগলো আতরের সুবাস। কি ভীষণ অসহায় দেখালো সকালের চোখ মুখখানা। সে অনেক কষ্টে বলল, না কিছু বলিনি, একটু ওয়াশরুম হয়ে আসছি বলে সকাল হাঁটা ধরল। আরশান বাধা দিয়ে বলল, ওয়াশরুম ওই দিকে নয়, এই দিকে। বিচলিত সকাল ঘুরে উল্টো পথে চলল। এবার ওয়াশরুমে এসে চোখ মুখে পানি ছেটালো। চোখের কাজল মেকআপ সব লেপটে গিয়ে ছড়িয়ে পড়ল সারা মুখে। আয়নায় ভূতের মতো চেহারায় নিজেকে দেখে কান্না পেয়ে গেল সকালের। টিস্যু পেপার দিয়ে ঘষে মেজে তুলতে লাগলো লেপটে যাওয়া কাজলের দাগ। ঠিক সেই সময় বেসিনের ধারে বিন্দুবাসিনীকে দেখতে পেল। বিন্দুবাসিনী গম্ভীর গলায় বলল, শেহজাদি, আতরের খুশবুর ব্যাপারটা পুরোই আপনার মেন্টাল, ওটা নিয়ে ঘাবড়াবেন না। সকাল কাঁদো কাঁদো গলায় বলল, প্রবলেম তো শুধু ওটা না বিন্দু, মেন প্রবলেম হচ্ছে এই ছেলেটার সামনে আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছি না। আমি ওর মুখোমুখি হতে চাইছি না, অথচ ফাহাদের সাথে বিয়ে হলে এই মানুষটা আমার ফ্যামিলির মেম্বারের একজন হবে। এর সাথে স্বাভাবিক আচরণ করাটা আমার জন্য খুব জরুরি। শুধুমাত্র এই একটা মানুষের জন্য আমি ফাহাদকে রিজেক্ট করতে পারি না, তাই না? ফাহাদের মতন গ্রেট ছেলেকে রিজেক্ট করার জন্য আরও জুৎসই কারণ চাই। শেহজাদি, আপনি ধীরে ধীরে বড় একটা নিঃশ্বাস নিন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অতি তুচ্ছ কারণে আপনি অস্থির হয়ে উঠছেন। আপনি হরিণডাঙ্গার রাজকন্যা, আপনাকে এসব তুচ্ছ কারণে অস্থিরতা একদম মানায় না। বিন্দুবাসিনীর মুখে শেহজাদি ডাকটা শুনলে সকাল বল পায়। মনের ভেতর একটা আত্মবিশ্বাস তৈরি হয় ধীরে ধীরে। সত্যি তো, সে কোনো সাধারণ মামুলি মেয়ে নয়, সে গোটা এক রাজ্যের রাজকন্যা। তার কি এমন তুচ্ছ ব্যাপার নিয়ে বিচলিত হলে মানায়? সকাল আয়নায় নিজের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। বের হয়ে দেখলো ফাহাদ ফিরে এসেছে। সকালকে দেখতে পেয়ে বলল, চলো লাঞ্চটা সেরে ফেলি, লাঞ্চের পর ঠান্ডা মাথায় এক্সপ্লোর করা যাবে। সকালকে এখন স্বাভাবিক দেখাচ্ছে। সে হাসি মুখে বলল, নিশ্চয়ই। লাঞ্চ কোথায় করবে? কোনো পছন্দ আছে? না, কোনো পছন্দ নেই, তোমাদের যেখানে খুশি যেতে পারো। এখানে কাছে একটা স্টেক হাউস আছে, যাবে? কেন নয়, যাওয়া যাক। রেস্টুরেন্টে এসে 4 জনের একটা টেবিলে বসলো ওরা। বেশ প্রশস্ত জায়গা। লাঞ্চের সময় বলে ভিড় আছে বেশ। রেস্টুরেন্টের সাথে লাগোয়া একটা বার দেখা যাচ্ছে। বারের সামনে উঁচু টুলে বসে মদ্যপান করছে বেশ কিছু সাদা চামড়ার নরনারী। আরশান সকালের মুখোমুখি। সকাল এখন যথেষ্ট সপ্রতিভ, তবুও ঠোঁটের কোণে কেন যেন একটা অস্বস্তি লেগে আছে। আরশান এই প্রথম খেয়াল করলো সকালের ঠোঁটজোড়া। মনে হয় যেন পেন্সিলে আঁকা। লিপস্টিকের রং নেই, দুটো ঠোঁটই এত নির্ভুল ছাঁচে গড়া যে দেখে মনে হয় যেন কোনো পাকা শিল্পীর হাতের কাজ। সেই তো, স্রষ্টার চেয়ে বড় শিল্পী আর কে আছে? ভাবতে ভাবতে হাত বাড়িয়ে মেনু টেনে নিল আরশান। চোখ বোলাতে বোলাতে বলল, আপনাদের কি এই প্রথম ডিসে আসা? আমার নয়, তবে সকালের এই প্রথম। ওর জন্যই আসা, নাবিলা বলল। সকালকে? প্রশ্ন আরশানের। ফাহাদ ততক্ষণে ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে। নাবিলা অবাক হয়ে বলল, সকালকে চেনেন না আপনি? এই যে
এই ম্যাডামের নাম সকাল, সকাল শেহজাদি। শেহজাদি? আরশান বিস্ময়ে নামটা আওড়ালো। হ্যাঁ, শেহজাদি, নাবিলা বলল। সকাল আরশানের দিকে পূর্ণ দৃষ্টি দিল। বুক কাঁপল খানিকটা, তবে বিচলিত হলো না এবার। বলল, অবাক হলেন মনে হয়? আরশান চাইল। ওর বড় বড় পাপড়ির গভীর চোখ দুটো সকালের চোখে রেখে বলল, অবাক হয়নি, তবে নামটা একটু কেমন যেন। কেমন? না মানে শেহজাদি কারোর নাম হতে পারে না, অবশ্য আদর করে বা ভালোবেসে ডাকাই যায়, সে দিক থেকে ইটস ওকে, কিন্তু একটু উইয়ার্ড। বলে আরশান হাসল, ওর দাম্ভিক নাক উঁচু হাসিটা। এই হাসিটা দেখলেই সকালের রাগ ধরে যায়। সে কড়াভাবে বলল, তা আপনার নামটাও তো অদ্ভুত, আরশান। নামটা টেনে টেনে অনেকটা সময় নিয়ে বলল সকাল, এটা কোনো নাম হলো? হবে না কেন? এসব আরশান ফারশান কারোর নাম হতে পারে না। আরশানের ভ্রু তীক্ষ্ণ হলো, গম্ভীর গলায় বলল, আপনি বলার কে? আরশান ইজ এ পার্সিয়ান নেম। এটার মানে স্ট্রং অ্যান্ড ব্রেভ ম্যান। অবশ্যই এটার অ্যারাবিক মিনিংও আছে। সো হোয়াট, আপনি তো বাঙালি, বাংলা নামের কি অভাব পড়েছে? আচ্ছা, বাংলা নাম হতে হবে? মানে আপনার নাম সকাল, সো আমার নাম হওয়া উচিত ছিল বিকাল, আর ফাহাদের নাম দুপুর, আপনার ফ্রেন্ডের নাম সন্ধ্যা। ওয়াও! ফাহাদ আর নাবিলা হেসে ফেলল আরশানের কথার ধরন দেখে। টেবিলের পাশে সোনালি চুলের ব্লন্ড ওয়েট্রেস দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফাহাদ সকালকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, তোমরা ঝগড়া পরে করতে পারবে, এখন অর্ডারটা দিয়ে আমাকে উদ্ধার করো। খাবার অর্ডার হয়ে গেলে সকাল হঠাৎ তার পায়ের কাছে একটা স্পর্শ অনুভব করলো। টেবিলের তলায় মাথা নিচু করে তাকিয়ে দেখার চেষ্টা করলো ঘটনা কি। বুঝতে সময় লাগলো না। ফাহাদ জুতো পরা পা দিয়ে সকালের পা ঠেলছে। চকিতে তাকালো সে ফাহাদের দিকে। ফাহাদের মুখে ফিচেল হাসি। সকাল তাকাতেই এক চোখ টিপল। ঠিক কি বোঝাতে চাইলো সকাল তার মাথা মুন্ডু কিছুই ধরতে পারল না। একটু লজ্জা পেয়ে শুধু চোখ নিচে নামালো। নাবিলা ব্যাগ থেকে সেলফোন বের করে সকালকে বলল, চল কয়েকটা সেলফি তুলি, ফেসবুকে চেক ইন দিতে হবে না? শুনে আরশান বাঁকা হাসলো। তেরা গলায় বলল, খাবার আসুক, খাবার সহ চেক ইনটা দিলে ভালো করতেন। নাবিলা খুশিতে ঝলমলিয়ে উঠে বলল, একদম ঠিক বলেছেন, খাবার সহই চেক ইন দেব। সকাল চোখ বড় করে তাকালো নাবিলার দিকে। এত গাধা মেয়ে সে জীবনে দেখেনি। আরশানের খোঁচাটা তো ধরতে পারলই না, বরং খুশিতে বেকুবের মতো লাফ দিয়ে উঠল। নাবিলা নিজের দোষ কোথায় বুঝতে না পেরে মিনমিন করে বলল, আমি আবার কি করলাম, এভাবে তাকাচ্ছিস কেন? উত্তরটা আরশান দিল, এই প্রশ্নের উত্তর আপনি কোনো দিন পাবেন না, বুঝতে পারবেন না আপনার দোষ কোথায়। ঠিক যেমন আমি বুঝতে পারছি না আজ সকালে আমার দোষটা কী ছিল, কেন আমার গাড়িতে আসা হলো না, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে আমার ভাইয়ের সাথে ঠিকই আসা হলো। ফাহাদ শুনে কৌতূহল হয়ে বলল, মানে কিসের কথা বলছো তুমি? আমি তো কিছুই জানি না। সকাল অপ্রতিভ হলো। সে জানে না এ ধরনের পরিস্থিতি ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। প্রসঙ্গ পাল্টানোর জন্য সে নাবিলাকে বলল, চল চল সেলফি তুলি। ওরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেল। আরশান ফাহাদকে বলল, তোমার কি খবর? এই তো চলছে। একই বাড়িতে বসবাস করলেও ভাইয়ে ভাইয়ে দেখা সাক্ষাৎ হয় কদাচিৎ। আরশান বয়সে ফাহাদের বছর 3 বড়। টিলি এসেছে আরও অনেক পরে। 3 ভাই বোনের মাঝে সুসম্পর্ক বজায় আছে ঠিকই, কিন্তু ওদের খুব ঘন ঘন মেলামেশাটা ফাহাদের মা ভালো চোখে দেখেন না। কোনো এক অজানা অব্যক্ত কারণে আরশানকে তিনি আজ এতগুলো বছর পরেও স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। আরশান তার সুখের স্বর্গতুল্য সংসারে একটি মাত্র বহিরাগত বিপজ্জনক কীট।
তিনি চান না এই কিটের সাথে তার সন্তানদের কোনো রকম আনাগোনা থাকুক। খাবার চলে এসেছে ততক্ষণে, স্টেক অ্যান্ড সি ফুড প্লেটার। আরশান প্লেটে খাবার তুলে নিতে নিতে বলল, শোনো ফাহাদ, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি মাদারকে বলবে সে সে যে স্যান্ডেলিনের জায়গাটা লিজ নেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তিনি সেখানে নিশ্চিন্তে ডে কেয়ার খুলতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। আমি বাড়ির পেছনের জংলা জায়গার চাইতে স্যান্টেলির জায়গাটা এ ধরনের বিজনেসের জন্য অনেক বেশি উপযুক্ত, হাইওয়ের কাছাকাছি। কিন্তু ভাই, সমস্যাটা অন্য জায়গায়। মম তো ওই জায়গাটাই চাইছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে ফাহাদ চুপসে গেল। আরশান বলল, আজ প্রায় 7-8 বছর হয়ে গেল জায়গাটা আমার দখলে আছে। হঠাৎ কি এমন হয়ে গেল যে মাদারের ওই স্পেসিফিক প্লটটাই লাগবে? ফাহাদ চুপ। তার চোখ মুখে এ মুহূর্তে একটা অপরাধী ভাব ভর করেছে। ভাইয়ের প্রতি মায়ের মনোভাব যে কতটা বিরূপ তা সে কিছুটা হলেও টের পায়। মাঝে মাঝে মাকে খুব নিষ্ঠুর মনে হয় তার। আরশান বলল, আমি তো বলেই দিয়েছি ওই জায়গা আমি ছাড়ছি না। এরপরও যদি তিনি এটা নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে হয়তো আমার বাড়ি ছেড়েই চলে যেতে হবে। আর আমি বাড়ি ছেড়ে চলে গেলে তুমি তো জানোই বাবা কতটা কষ্ট পাবেন। ফাহাদকে চিন্তিত দেখালো। আমেরিকায় প্রায় 3 দশক সময় টানা বসবাস করলেও বাবা সর্বদাই চেয়েছেন তার সন্তানরা যেন বাঙালি সাংস্কৃতিক বুকে নিয়েই বড় হয়। এখানকার ছেলেমেয়েরা 18-র পরে আলাদা এককভাবে বসবাস করা শুরু করে। বাবা মায়ের কোনো দখল থাকে না আর তাদের উপর। আরশানের 18 বছর জন্মদিনের রাতে বাবা তাদের 2 ভাইকে ডেকে বলেছিলেন, দেখো, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়া মানে এই না যে আজ থেকে তোমরা যা খুশি করতে পারবে। আমি চাই আমার জীবনদশায় তোমরা ভাই বোনেরা প্রত্যেককে আমার সাথে থাকো। ভুলেও অন্য কোথাও শিফট হওয়ার কথা ভাববে না, মনে থাকবে? তারা দুজন বাধ্য ছেলের মতো মাথা নেড়ে বলেছিল, মনে থাকবে। নাবিলা বলল, তোমরা পারিবারিক আলাপসালাপ বাড়ি গিয়ে করো, এখন এসব বাদ দাও। শুনে 2 ভাই মুচকি হাসলো। নাবিলা জানে না যে বাড়ি গিয়ে তাদের দেখা হওয়া এবং কথা বলার সম্ভাবনা খুব ক্ষীণ। জরুরি কথাগুলো এখানেই সেরে নিতে হবে। মূলত ফাহাদের সাথে কয়েকটা জরুরি কথা বলার জন্যই আরশান হুট করে লাঞ্চের প্রোগ্রামটা করে ফেলল। সে জানে আজকের পর ফাহাদকে আবার অনেক দিনের জন্য পাওয়া যাবে না। সময় বা কোথায়? পায়ের গোড়ালির কাছে সেই সুরসুরি ভাবটা আবার টের পেল সকাল। চকিতে তাকালো ফাহাদের দিকে। ফাহাদ মনোযোগ দিয়ে ছুরি কাঁটা চামচে টুংটাং শব্দ তুলে খাচ্ছে। পাশে বসা আরশানের দিকে তাকালো। আরশান তার দিকেই তাকিয়ে। তাহলে কি এটা আরশানের কাজ? এত বড় সাহস ছেলেটার! এতটা নির্লজ্জ, বেহায়া আর অভদ্র! সকালের চোখের দৃষ্টি ত্রুর থেকে ত্রুরতর হয়ে যাচ্ছিল। তা দেখে আরশান হতবাক হয়ে বলল, কি হলো আপনার? আপনি কি করছেন? কি করছিস? স্টেক খাচ্ছি, দেখতে পাচ্ছেন না? চোখ নেই আপনার? নাবিলা আর ফাহাদ একটু থতমত খেয়ে গেছে সকালের ব্যবহারে। এই মেয়েটার কি হয়েছে আজ? দিনের শুরু থেকে এহেন অদ্ভুত আচরণ করছে কেন? আরশান খাওয়া থামিয়ে থম মেরে তাকিয়ে আছে সকালের দিকে। সে বুঝতে পারছে না তার দোষটা কোথায়। মেয়েটা দেখি আস্ত একটা পাগল। সবার নিষ্পলক চেয়ে থাকা দেখে সকাল একটু বিব্রত বোধ করলো। প্রথমে ঠিক করলো কিছু বলবে না, চুপ করে যাবে। কিন্তু 5-7 ভেবে বলেই ফেলল, আপনার পা দিয়ে আমার পা ঠেলছেন কেন? কথাটা আরশানের কানে ঢোকা মাত্র যেন বজ্রপাত হলো। বিস্ময়ের ঠেলায় অনেকক্ষণ কিছু বলতে পারল না। এদিক সেদিক ঘাড় ঘুরিয়ে চাইল, মনে মনে ঠাহর করার চেষ্টা করলো সে কি ঠিক শুনছে না কি ভুল।
ফাহাদ অবাক চোখে একবার ভাইকে দেখছে আর একবার সকালকে। আরশান দাঁতের দাঁত চেপে বলল, সিরিয়াসলি ইউ নিড আ সাইকিয়াট্রিস্ট? পা দিয়ে পা ঠেলা? ছি, এসব কি বলছেন আপনি? আমি কেন? মানে আমার তো মাথায় কিছু ঢুকছে না। নাবিলা ভীষণ অপ্রস্তুত হয়ে গেছে। সে সকালের কানের কাছে মুখ নিয়ে বলল, সকাল দোস্ত, ওটা আমার পা ছিল। সকালের মুখখানা রক্তশূন্য হয়ে গেল। কোনো মতে বলল, আচ্ছা বাদ দিন, লেটস এনজয় দ্য লাঞ্চ। আরশান তখন বেশ ক্ষেপে গেছে ভেতরে ভেতরে। ভেতরটার রাগে তার চোখে মুখে আঁচ ফেলছে। আগুন গরম গলায় বলল, আপনি কেন কথা বললেন? আমি কেন আপনার সাথে? কি ভাবেন আপনি নিজেকে? ফাহাদ ভারী বিব্রত বোধ করেছে। একদিকে তার ভাই, অন্যদিকে তার ভবিষ্যতে হলেও হতে পারে গার্লফ্রেন্ড বা স্ত্রী। সে ঠিক কী করে এদের মধ্যকার বিরোধটা মীমাংসা করবে তা বুঝতে পারছে না। আরশানকে সে যতটা চেনে, কোনো পরিচিত অর্ধপরিচিত মেয়ের পায়ে সুরসুরি দেওয়ার মতো সস্তা রসিকতা সে মরে গেলেও করবে না। অন্যদিকে সকাল অল্প পরিচিতা হলেও এই দুদিনে সে বুঝে গেছে মেয়েটার ব্যক্তিত্বে একটা গভীর দিক আছে। সম্পূর্ণ যুক্তিহীন কোনো ব্যাপার নিয়ে অযথা হাঙ্গামা বাঁধানোর মতো মেয়ে সে না। সকাল কিছু বলতে পারছিল না, আর নিজের বোকামি দেখে সে নিজেই স্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে মাটির তলায় গর্ত খুঁড়ে ঢুকে পড়তে। আরশান কাঁটা চামচ আর ছুরি প্লেটের পাশে রেখে রুমাল দিয়ে মুখ মুছে নিল। বলল, আই এম ডান। ফাহাদ, আমি বিলটা দিয়ে যাচ্ছি, তোমরা সময় নিয়ে খাবার শেষ করো। আরশান আর বসল না, কাউকে কিছু বলল না। সোজা কাউন্টারে গিয়ে বিল পরিশোধ করে বেরিয়ে আসলো রেস্টুরেন্ট থেকে। 10 মিনিট হেঁটে অফিস যেতে হবে। তারপর গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে। তার মাথা ঠিকমতো কাজ করছিল না। এই 28 বছরের সুদীর্ঘ জীবনে এমন অদ্ভুত কাণ্ড জ্ঞানহীন, হিতাহিত জ্ঞানশূন্য মেয়ে সে আর কোথাও দেখেছে বলে মনে পড়ল না। খুব ছোটবেলায় যখন হঠাৎ একদিন আবিষ্কার করতে পেরেছিল সে যে তার মায়ের চলে যাওয়াটা আসলে কোনো দুর্ঘটনা ছিল না, ছিল ঠান্ডা মাথার সুনিপুণ একটি সিদ্ধান্ত। ঠিক সেদিন থেকেই পৃথিবীর সমগ্র নারী জাতির ওপর একটি তীব্র ঘৃণা বা বিতৃষ্ণা তার অন্তর্দেশে তিলে তিলে গড়ে উঠে মহিরুর আকার ধারণ করেছে। শৈশবে মায়ের ভালোবাসা পায়নি বলে তার ভেতরটা সর্বদা শুষ্ক রুক্ষ মরুভূমির মতো। মেয়েদের সম্পর্কে শঙ্কা এবং সংকোচ দুটোই কাজ করে তার। নারী জাতকে সে বিশ্বাস করে না। নারীরা শুধু খেলতে জানে আর খেলাতে। মা যখন গিয়েছিল অন্য পুরুষের হাত ধরে, আরশান তখন দুধের শিশু। মায়ের চেহারা মনে পড়ে না তার। মায়ের কোনো স্মৃতি নেই তার সাথে। যে সত্তার কখনো কোনো অস্তিত্বই ছিল না, তার আবার স্মৃতি কিসের? হ্যাঁ, মাদার মা হয়ে এসেছিল তার জীবনে। মনে হয় ভালোবেসেছিল, কিন্তু ভালোবাসার স্মৃতির কথা আজও মনে পড়ে আরশানের। নিজের মায়ের অভাব অনেকটা পূরণ হয়েছিল মাদারের আগমনে। কিন্তু কিছুদিন পর ফাহাদ যখন আসলো, ধীরে ধীরে দৃশ্যপট পাল্টাতে থাকলো। একটু বড় হতেই সে বুঝতে পারল মাদার আসলে তার মা নয়, ফাহাদের মা, টিলির মা। আর সত্য কথাটা হলো তার নিজের কোনো মা নেই। আরশান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নাবিলা সকালকে রাগী গলায় বলল, তোর কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? ওই ছেলেটাকে কিছু বলার আগে নিজে একবার শিওর হয়ে নিবি যে ঘটনাটা কি ঘটেছে। ফাহাদ বলল, নাবিলা ঠিক বলেছে, তোমার কিছু না জেনে বুঝে এমন আচরণ করা ঠিক হয়নি। নিজের ওপর প্রচণ্ড রাগ আর ঘৃণায় চোখে পানি চলে আসলো সকালের। অনেকটা কাপা গলায় সে নাবিলাকে বলল, তুই আমার পায়ে সুরসুরি দিচ্ছিলি কেন? ঝামেলাটা তো তোর জন্যই বেঁধেছে।
আরে গাধা, তখন আমি নোটিস করলাম যে ফাহাদ তোর সাথে এই কাজটা করছে, তাই আমিও একই কাজ করে একটু মজা নিচ্ছিলাম। তুই কোনো ক্লু ছাড়া আরশানকে কেন সন্দেহ করে বসলি? তোর উচিত আরশানকে সরি বলা আজকেই।